তাহলে কি 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হারের বদলাটা নিয়েই নিল টিম ইন্ডিয়া? আমি মনে করি কাজটা অনেকটাই হয়েছে, কিন্তু আরেকটু ভালোভাবে হতে পারতো যদি এই টিমটায় ওই স্টার্ক, কামিন্স, হেজেলউড আর মিচেল মার্শ এই চারজন যারা ওই বিশ্বকাপ ফাইনালে ছিল, মানে ওই ফুল টিমটাকে নিয়ে যদি আমরা হারাতে পারতাম তাহলে আরেকটু হয়তো বেটার হতে পারতো। কিন্তু তারপরেও যাই হোক, এই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল থেকে তো আমরা অস্ট্রেলিয়াকে নক আউট করে দিয়েছি, এটা এবার কম কিসের। তো এইবার একটাই আমাদের লক্ষ্য, এই ফাইনালটা জিতে এই আর কি বহুদিন পর এই মানে আইসিসির কোনো ওয়ানডে শিরোপা আর কি জয় করা। তো প্রথম সেমিফাইনালে ভারত আর অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। তো অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ স্মিথ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর একদম ভেরি ফাস্ট ওভারে মানে মানে বলতে গেলে প্রথম লিগাল ডেলিভারিতেই ট্রাভিস হেড একটা চান্স দিয়ে দিয়েছিলেন মোহাম্মদ শামিকে। ওই রিটার্ন ক্যাচটা শামি ওই জায়গায় আর কি মিস করেছিলেন। কিন্তু যাই হোক, এরপর মানে শামি তার ওই সেকেন্ড ওভারের একদম লাস্ট ডেলিভারিতে তিনি আরেক ওপেনার ওই কনলির উইকেটটা তুলে নেন। কিন্তু এরপর ওই মানে সেকেন্ড উইকেটে ওই ক্রিজে নতুন আসা তাদের ক্যাপ্টেন স্টিভ স্মিথ আর ট্রাভিস হেডের মধ্যে একটা 50 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ট্রাভিস হেড একদম টিপিক্যাল ওয়েতে তিনি ওই শুরুর থেকেই চালিয়ে খেলতে থাকছিলেন। তখন মনে হচ্ছিল ট্রাভিস হেডের ক্যাচটা পড়ে যাওয়াটা বেশ এক্সপেন্সিভ না হয়ে যায়। কিন্তু যাই হোক, বরুণ চক্রবর্তী ওই পাওয়ার প্লের একদম আর কি 9th ওভারে বল করতে এসে তার মানে স্পেলের একদম সেকেন্ড ডেলিভারিতেই তিনি তুলে নেন ওই ট্রাভিস হেডের উইকেটটা। তাকে একটা বড় শট খেলতে গেছিলেন ওই লং অফ দিয়ে, কিন্তু মিস টাইমড হয়ে ওই জায়গায় ট্রাভিস হেড ক্যাচ আউট হয়ে যান। 39টা রান তিনি করে গেছেন। অস্ট্রেলিয়া স্কোরটা ওই জায়গায় হয়ে গেল 2 উইকেটে 54। এরপর থার্ড উইকেটে স্টিভ স্মিথ আর মার্নাস লাবুশেনের মধ্যে একটা 56 রানের জুটি গড়ে ওঠে। বেশ সুন্দরভাবে এগোচ্ছিল এই জুটিটা। আর এছাড়া প্রথম পাওয়ার প্লে মানে 10 ওভারের মধ্যেই অস্ট্রেলিয়া ওই জায়গায় 63টা রান তুলে ফেলে 2 উইকেট খুইয়ে। তো ওই জায়গায় আর কি মানে লাবুশেনও যখন আর কি মনে হচ্ছিল অলমোস্ট আর কি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছে, তখন রবীন্দ্র জাডেজা এসে তার উইকেটটা তুলে নেন। তো ওই জায়গায় অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে যায় 3 উইকেটে 110। আর এরপর ফোর্থ উইকেটে ওই জশ ইংলিশ আর ওই স্টিভেন স্মিথের মধ্যে একটা 34 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু জাডেজাই এসে এই পার্টনারশিপেও আবার ভাঙন ধরেন ওই জশ ইংলিশকে প্যাভিলিয়নে ফিরিয়ে, যার ফলে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন ঘটে। আর এরপর পঞ্চম উইকেটে ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাবার স্টিভেন স্মিথ আর নতুন আসা অ্যালেক্স ক্যারির মধ্যে একটা 54 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটার উপর ভর করে অস্ট্রেলিয়া এই ম্যাচে মানে যেমন আবার প্রবলভাবে কামব্যাক তো করেই ছিল, মানে সাথে আবার ইন্ডিয়াকে মানে অ্যাট দ্য সেম টাইম চোখও রাঙাচ্ছিল। মানে তখন ওই স্টিভ স্মিথ নিজের হাফ সেঞ্চুরিটা ওই জায়গায় কমপ্লিট করলেন। তারপর অ্যালেক্স ক্যারি তিনি পার্টিকুলারলি ইন্ডিয়ান স্পিনারদেরকে খুব সুন্দরভাবে আর কি শট নেগোশিয়েট করছিলেন, স্লক সুইপ করলেন, এক্সট্রা কাভারের উপর দিয়ে শট খেলেন, মানে খুব সুন্দর আর কি চোখে লেগে থাকার মতো কিছু শট খেলছিলেন। তারপর হার্দিক পান্ডিয়াকেও দেখলাম তিনি বেছে বেছে অ্যাটাক করছিলেন। তো সব মিলিয়ে অ্যালেক্স ক্যারিও বেশ একটা সুন্দর নক ডেলিভার করেছেন এদিন। কিন্তু ওই মানে অস্ট্রেলিয়ার ইনিংসে ওই 37 নম্বর ওভারে মোহাম্মদ শামি বল করতে এসে তিনি ওই ওভারের ওই ফোর্থ ডেলিভারিতেই তুলে নেন ওই স্টিভ স্মিথের উইকেটটা। মানে একদম বলতে গেলে র পেসের একটা ডেলিভারি ছিল, ওই একদম মানে ইয়র্কার লেংথেই তিনি বলটা করতে গেছিলেন, কিন্তু ওই আর কি মানে সামান্য একটু ফুল টস হয়ে আর কি মানে স্টিভ স্মিথ ওটাকে বড় শট খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়ে যান। 73টা রান তিনি করে গেছেন। আর এরপর মানে অস্ট্রেলিয়ার ইনিংসে আর সেইভাবে কোনো বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি, মানে তাদের শেষের দিকে গিয়ে ইনিংসটাকে যেরকম ফ্লারিশ করার কথা সেইটা আর হয়নি বলতে গেলে মূলত। তো তারপর ওই 7th উইকেটে ওই অ্যালেক্স ক্যারি আর ওই ডোয়ার সুইসের মধ্যে একটা 34 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু বড্ড স্লো আর কি পার্টনারশিপটা গেছিল। আর অ্যালেক্স ক্যারি তার ব্যক্তিগতভাবে নিজের ইনিংসটাকে 61 রানে নিয়ে গেল। ওই শেষ দিকে তিনি ওই অপর পাশ থেকে কোনো সাপোর্ট না পাওয়ার জন্য ওই অস্ট্রেলিয়ার ইনিংসটাকে আর কি নেক্সট লেভেলে বা ওই বলতে গেলে নেক্সট গিয়ার আর কি শিফট করতে পারেনি, যার ফলে অস্ট্রেলিয়ার আর কি ওই জায়গায় মানে 3 বল বাকি থাকতেই তারা অল আউট হয়ে গেল 264 রানে। এরপর 265 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নামে ভারতের ইনিংসের শুরুটা কিন্তু বেশ চমৎকার হয়েছিল। রোহিত শর্মাকে তো আমরা জানি তিনি ওই ফ্লাইং স্টার্ট করে পজিটিভ টোনটা সেট করে দিতেই শুরুতে পছন্দ করেন। তো সেই কাজটা তিনি এদিন করেছিলেন, কিন্তু তার মধ্যেই রোহিত শর্মার দুইটা মানে খুব ইজি চান্স ফেলে দিয়েছিল ওই জায়গায় অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। কিন্তু তারপরেও শুভমান গিলকেও দেখলাম একটা ডাউন দ্য উইকেটে এসে ওই বেন ডুয়ার সুইসকে ওই মিড উইকেট দিয়ে একটা বাউন্ডারি মারলেন। কিন্তু তারপর ওই ওভারে এক বল পরেই ওই শুভমান গিলের উইকেটটা ওই জায়গায় তুলে নেন ওই ডুয়ার সুইসই। ওই একটা মানে ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে তিনি বোল্ড হয়ে যান। তো যার ফলে ওই 30 রানে ভারত প্রথম উইকেট হারায়। এরপর বিরাট কোহলি আর রোহিত শর্মার জুটিটা 13 রানের হলো। রোহিত শর্মা নিজের উইকেটটা খুব বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারলেন না। ওই পার্ট টাইম স্পিনার কনলি এসে ওই রোহিত শর্মার উইকেটটা তুলে নেন। মানে স্লক সুইপ করতে গিয়ে রোহিত শর্মা লাইন মিস করে ওই জায়গায় মানে বাজেভাবে আর কি এলবিডাব্লিউ হয়ে যান। তো যার ফলে 28টা রান করে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। ভারতের স্কোরটা হয়ে যায় 2 উইকেটে 43। এরপর এই থার্ড উইকেটে বিরাট কোহলি আর শ্রেয়াস আয়ারের মধ্যে 91 রানের একটা জুটি গড়ে ওঠে। এই পার্টনারশিপটার উপর ভর করে ভারত ওই ম্যাচ জয়ের আবার মানে স্বপ্ন দেখছিল নতুনভাবে। বেশ সুন্দর মতো করে এগোচ্ছিল ওই পার্টনারশিপটা। বিরাট কোহলিকে আর কি দেখছিলাম ইনিংসের শুরু থেকে বেশ সাবলীল ভঙ্গিমায় তিনি ব্যাটিং করছিলেন। শ্রেয়াস আয়ারও দেখছিলাম তার ওই গুড ফর্মটা, গুড রিদিমটা এদিনও ক্যারি করলেন। এদের হাত ধরে প্রথমে ভারত 100 রানের গন্ডি টপকায়। এদের ব্যক্তিগতভাবে আর কি পার্টনারশিপটাও 50 রানের গন্ডি টপকায়। যখন মনে হচ্ছিল এদের মধ্যে একটা সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে উঠবে কিংবা শ্রেয়াস আয়ার আরেকটা নিজের হাফ সেঞ্চুরি এদিন তুলে নেবেন, তখন ওই অ্যাডাম জ্যাম্পা এসে ওই শ্রেয়াস আয়ারকে প্যাভিলিয়নে ফেরান। 45টা রান করে তাকে আউট হয়ে যেতে হয়।
এরপর আকসার প্যাটেলকেও আবার ওই ফ্লোটার হিসেবে ওপরে পাঠানো হয়েছিল 5 নম্বরে। তো আকসার প্যাটেল আর বিরাট কোহলির মধ্যেও একটা 44 রানের জুটি করে ওঠে এই 4th উইকেটে। আকসার প্যাটেল খুব সুন্দর একটা মানে হ্যান্ডি নকি ডেলিভার করেছেন, বেশি রান না করলেও 30 বলে 27 রানের যে অমূল্য ইনিংসটা তিনি খেলে গেছেন, এইটার জন্য কিন্তু ভারত মানে অনেকটা আর কি বলতে গেলে অক্সিজেন পেয়েছিল ওই জায়গায়। অপরদিকে বিরাট কোহলি তখন অ্যাঙ্করিং রোল প্লে করছিলেন। তো আকসার প্যাটেলও এরপর যখন আউট হয়ে যান, তারপর রাহুল ক্রিজে এসে জয়েন করলেন বিরাট কোহলিকে। এরপর রাহুল আর বিরাটের মধ্যে একটা 47 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। রাহুল বেশ আর কি শুরুর থেকেই পজিটিভ খেলছিলেন, তো বিরাট কোহলি তখন শেষের দিকে গিয়ে একটু আর কি স্লো হয়ে গেছিলেন ঠিকই ওই নিজের হয়তো সেঞ্চুরি পাওয়ার জন্য, কিন্তু মানে খুবই আনলাকিলি বিরাট কোহলি একেবারে বলতে গেলে নিজের সেঞ্চুরিটা জাস্ট আর কি মিস করে এলেন। ওই সেম ওভারই ওই অ্যাডাম জ্যাম্পাকে একটা ছক্কা মেরে দিয়েছিলেন রাহুল, কোনো প্রয়োজনই ছিল না, একটা নিডলেস শট বিরাট কোহলি খেলতে গেলেন ওই লং অনের উপর দিয়ে, কিন্তু ওই জায়গায় আর কি মিস টাইমড হয়ে তিনি ক্যাচ আউট হয়ে গেলেন। তো 84 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস তিনি খেলে গেছেন এদিন। তো এরপর আর কি হার্দিক পান্ডিয়া আর ওই রাহুলের মধ্যে একটা 34 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপে 34 রানের মধ্যে 28টা রানই তুলেছে হার্দিক পান্ডিয়া, 3টা ছক্কা একটা বাউন্ডারি তিনি মেরেছেন, 3টা ছক্কাই মেরেছেন ওই অ্যাডাম জ্যাম্পাকে। একেবারে ডাউন দ্য উইকেটের ওই জোনটা দিয়ে আর কি অ্যাডাম জ্যাম্পাকে তিনি 3টা ছক্কা মারলেন। আর তার থেকেও বড় কথা ওই 47 নম্বর ওভারের ওই লাস্ট 2 বলে, মানে তখন আর কি ভারতের জয়ের জন্য ইকুয়েশনটা ছিল 20 বলে 24, তখনও একটা বেশ টান আর কি উত্তেজনা হচ্ছে, মানে কখনো আর কি বল সংখ্যা আর কি রানের থেকে বেড়ে যাচ্ছে, কখনো রান সংখ্যা বলের থেকে কমে যাচ্ছে, এইরকম একটা অবস্থা। ঠিক ওই আর কি 47 নম্বর ওভারে লাস্ট 2 বলে অ্যাডাম জ্যাম্পাকে পরপর 2টা ছক্কা মেরে হার্দিক পান্ডিয়া একবারে ভারতের জয়টা পুরোপুরি নিশ্চিত করে দেন। তো এরপর আর কি ওই তার ঠিক ভেরি নেক্সট ওভারই নাথান এলিসকে হার্দিক পান্ডিয়া একটা বাউন্ডারি মারলো, তারপর আরেকটা আর কি ওই একই টাইপের শট অ্যাটেম্প্ট করতে গিয়ে লং অনে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। তো 28টা রান তিনি তার আগে করে গেছেন। তো এরপর ওই বাকি কাজটা করতে আর খুব ভুল করেননি রবীন্দ্র জাডেজা আর রাহুল। এরপর পেনাল্টিমেট ওভারে ম্যাক্সওয়েল যখন বল করতেলেন তখন ভারতের জয়ের জন্য আর ওই 4 বা 5 রানের মতো প্রয়োজন ছিল। তো ওই আর কি বলটা ওই ডাউন দ্য উইকেটে এসে লং অনের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরে ভারতকে জয়টা এনে দেন এই রাহুলই, যার ফলে ভারত 4 উইকেটের ব্যবধানে প্রথম সেমিফাইনাল জিতে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিজেদের স্পটটা কনফার্ম করে ফেলে। এবার তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই প্রথম সেমিফাইনালের টার্নিং পয়েন্ট আপনি তাহলে কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন ওই ইন্ডিয়ান বোলারদের ওই লাস্ট 10 ওভারে দুর্ধর্ষ কামব্যাক। লাস্ট 10 ওভারে অস্ট্রেলিয়া তুলতে পেরেছে মাত্র 51 রান, খুইয়েছে 4টা উইকেট, যেটাই মডার্ন ডে ক্রিকেটের সাপেক্ষে একেবারেই ক্ষমার যোগ্য নয়। তো ডেফিনেটলি এটা টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই বিরাট কোহলি আর শ্রেয়াস আয়ারের মধ্যে 91 রানের যে পার্টনারশিপটা গড়ে উঠলো, ওইটার উপর ভর করেই তো ইন্ডিয়া এই ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করলো। ডেফিনেটলি ওটাও টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বিরাট কোহলির ওই 84 রানের ফ্যান্টাস্টিক ইনিংসটা, তিনি যেভাবে অ্যাঙ্করিং রোল প্লে করে আবার একই সাথে শট খেলে মানে যেভাবে আর কি ভারতের ইনিংসটাকে মানে ক্যারি করে নিয়ে গেছেন প্রায় শেষ পর্যন্ত, মাঝের ওই স্ট্রাইক রোটেশনটাও তার খুব ইম্পর্টেন্ট ছিল। তো সব কিছু মিলিয়ে বিরাট কোহলির ওই 84 রানের ইনিংসটাও কিন্তু টার্নিং পয়েন্ট হলেও হতে পারে। কিংবা বলতে পারেন হার্দিক পান্ডিয়ার ওই শেষের দিকে গিয়ে ওই ক্যামিওটা 28 রানের তিনি যে ওই আর কি ঝোড়ো ইনিংসটা খেললেন, মানে একেবারে তিনি আউট হয়ে গেছিলেন ঠিকই, কিন্তু ভারতের জয়টা নিশ্চিত করে দিয়ে তিনি কিন্তু ওই জায়গায় আউট হয়েছিলেন। তো ডেফিনেটলি হার্দিক পান্ডিয়ার ওই ছোট 28 রানের ইনিংসটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের লাস্ট 14টা ওভার। 36 নম্বর ওভার পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোরটা ছিল 4 উইকেটে 195। তখন ওভারওয়েলমিং ফেভারিট কিন্তু অস্ট্রেলিয়া ছিল, তখন ক্রিজের 2 সেট ব্যাটার স্টিভ স্মিথ আর অ্যালেক্স ক্যারি। তখন লাস্ট 14 ওভারে অস্ট্রেলিয়া তো ওই জায়গা থেকে অনায়াসেই মানে 100 প্লাস কি 120 প্লাস রান ওই জায়গায় তোলার যোগ্য, হাতে 6টা উইকেট যখন রয়েছে। কিন্তু ওই জায়গা থেকে ওই মোহাম্মদ শামি যখন 37 নম্বর ওভারে বল করতে এসে ওই স্টিভ স্মিথের উইকেটটা তুলে নেন, তারপর থেকেই বলতে গেলে অস্ট্রেলিয়া নিয়মিত ব্যবধানে একটার পর একটা যেমন উইকেটও হারাতে থাকে, তেমনি তাদের রানের গতিটাও আর কি আচমকাই কমে যায়। তো যার ফলে লাস্ট 14 ওভারে অস্ট্রেলিয়া তুলতে পেরেছে মাত্র 69 রান, খুইয়েছে 6টা উইকেট। মানে হিসাব করে দেখা যাচ্ছে লাস্ট 14 ওভারে অস্ট্রেলিয়ার রান রেট 5-এর থেকেও কম ছিল। তো যার জন্য অস্ট্রেলিয়া এই ম্যাচে 300 প্লাস কিংবা 280 বা 290 প্লাস ডেফিনেটলি স্কোর তারা তুলতেই পারতো। তো ওই লাস্ট 14টা ওভারে ভারতের বোলারদের ওই দুর্ধর্ষ বোলিং এফোর্টটাই আমার কাছে মনে হয় এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?